বন্ধুরা ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমার যে আপকামিং আরআরবি এনটিপিসি পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্সের একটা সেট নিয়ে এসেছি। এই সেটগুলো কিন্তু তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলেও যে পরীক্ষাটা হবে আরআরবির সেই পরীক্ষাতেও কিন্তু খুবই উপকারে আসবে। এছাড়াও অন্যান্য যে কোনো রাজ্য সরকার কেন্দ্র সরকারের পরীক্ষায় উপকারে আসবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো এবং কমেন্ট কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আর যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা জয়েন করোনি, টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করোনি, তারা আমার ডেসক্রিপশন বক্সে দেখবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে, এবং আমার প্রতিটা ভিডিওর শেষে কমেন্টের দেখবে ফার্স্ট কমেন্টেই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে। টপ নিউয়েস্ট বলে অপশান আছে, না পেলে নিউয়েস্টটা ক্লিক করবে, পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাও। আমি ওখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি এই ভিডিওগুলোর পিডিএফ ফ্রিতে কিন্তু ওখানে আপলোড করে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও। চলো বন্ধুরা, আজকে প্রথম প্রশ্ন, নিচের কোন রোগটি বায়ুবাহিত সংক্রমণের ফলে হয় না? মানে নিচের যে চারটে রোগ দেখছো, টিউবারকুলোসিস, চিকেন পক্স, মিসেলস, জন্ডিস, এর ভেতরে কোন রোগটা এয়ারবর্ন ডিজিজ নয়? সঠিক উত্তর হবে জন্ডিস। জন্ডিস ছাড়া বাকি যে তিনটে দেখছো, যক্ষা, জলবসন্ত, হাম, তিনটেই কিন্তু আমাদের এয়ারবর্ন ডিজিজ, ঠিক আছে, মানে বায়ুবাহিত সংক্রমণের ফলে হয়। এর মধ্যে জলবসন্ত বা চিকেন পক্স কোন ভাইরাসের জন্য হয়? খুবই গুরুত্বপূর্ণ, ভ্যারিসেলা জোস্টার ভাইরাসের জন্য হয়। তোমরা জোস্টারটা না মনে রাখলেও ভ্যারিসেলা ভাইরাসটা মনে রেখো, কারণ এটা কিন্তু ওরা কিন্তু অনেক সময় চিকেন পক্সও দিয়ে দেবে আর স্মল পক্সও দিয়ে দেবে। স্মল পক্সটা হচ্ছে ভ্যারিওলা ভাইরাসের জন্য হয়, আর চিকেন পক্সটা ভ্যারিসেলা ভাইরাসের জন্য হয়। হাম হচ্ছে রুবেল ভাইরাসের জন্য হয়। আর যক্ষা বা টিউবারকুলোসিস এটা একটা ব্যাকটেরিয়ার জন্য হয়, যেটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামে পরিচিত। আর এখানে আমি তোমাদের দিয়েই দিয়েছি, গুটি বসন্ত বা স্মল পক্স ভ্যারিওলা ভাইরাসের জন্য হয়, আর জল বসন্ত কিন্তু ভ্যারিসেলা জোস্টার ভাইরাসের জন্য হয়। দুটো কিন্তু গুলিয়ে পেলো না, ওরা কিন্তু কনফিউজ করার জন্য দেবে, বিশেষ করে সেন্টারে পরীক্ষায় কিন্তু এটা আসে। চিকেন পক্স আর স্মল পক্স দুটোই ধরো চিকেন পক্সটা দিয়ে দিয়েছে কি স্মল পক্স দিয়েছে, দিয়ে ভ্যারিসেলাও আছে, ভ্যারিওলাও আছে, তোমাদের সঠিক উল্লেখ মানে নির্বাচন করতে হবে। যদি চিকেন পক্স দেখো ভ্যারিসেলাটা দেবে, আর যদি গুটি বসন্ত বা স্মল পক্স দেখো তখন ভ্যারিওলাটা দেবে। চলো পরের প্রশ্ন বন্ধুরা, মরীচিকা সৃষ্টির প্রধান কারণ কি? প্রতিফলন, বিচ্ছুরণ, প্রতিসরণ, ব্যাপন। সঠিক উত্তর হবে এখানকার অপশান অনুযায়ী প্রতিসরণ। এবার তোমরা যদি কখনো অপশানে দেখো যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আছে, তখন কিন্তু ওটা সঠিক উত্তর দেবে। আর ওরা কিন্তু ধরো যে কোনো একটা দিয়েছে, মানে ধরো শুধু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দিয়েছে, প্রতিসরণ পাচ্ছ না, তখন আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সঠিক উত্তর হবে। কিংবা এখানে প্রতিসরণ দিয়েছে কিন্তু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নেই, তাহলে কিন্তু প্রতিসরণ ঠিক উত্তর হবে। আর যদি কিন্তু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ও প্রতিসরণ মানে রিফ্রাকশন আর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন দুটো একসঙ্গে থাকতো, তখন কিন্তু ওই দুটোই সঠিক উত্তর হতো। ওরা কিন্তু একটা অপশানে এরকম দিয়ে দিত যে 1 ও 3 এরমভাবে দিয়ে দিত আর কি। আর তোমাদের আমি এগুলো পড়তে বলেছিলাম ভালো করে, লঘু মাধ্যম, ঘন মাধ্যম, অবিলম্ব, আপাতন কোণ, মানে এই সংকট কোণ, এইগুলো ভালো করে তোমাদের পড়তে হবে। এগুলো কিন্তু এখান থেকে কিন্তু আলোর চ্যাপ্টারটা ভালো করে পড়লে কিন্তু তোমরা জানতে পারবে। আচ্ছা, নিম্নলিখিত কোন সূত্রটি গ্যাসের সঙ্গে সম্পর্কিত নয়? বয়েলের সূত্র, জুলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। জুলের সূত্রটা কিন্তু আমাদের গ্যাসের সঙ্গে কিন্তু সম্পর্কিত নয়। জুলের দেখবে 3টে সূত্র আছে, এটা কিন্তু কোনো গ্যাসের সঙ্গে সম্পর্কিত নয়। চলো, আর তোমরা সূত্রগুলো পড়েছো বলে আমি দিইনি, কারণ এই এনটিপিসিতে কিন্তু দুটো সালে যেটা হয়েছিল, ওই 14 যেটা ফর্ম ফিল আপ হয়েছিল আর 20-21 দিকে একটা পরীক্ষা হয়েছিল, তার যে যতগুলো শিফটের প্রশ্ন আমার হাতে আছে, সেই প্রচুর প্রশ্ন কিন্তু সেগুলো আমি যদি তোমাদের আপলোড করতে যাই পরীক্ষার আগে, সব কিন্তু অ্যানালাইসিস করা যাবে না। ডাব্লিউবিসিএসের সময় যখন প্রশ্নগুলো আসবে আমি অ্যানালাইসিস করে দেবো। মানুষের শরীরে পাচনতন্ত্র নিম্নলিখিত কোন যন্ত্রের সাহায্যে পরীক্ষা করা হয়? অসিলোস্কোপ, মাইক্রোস্কোপ, এন্ডোস্কোপ, রেডিওগ্রাফ। সঠিক উত্তর হবে এন্ডোস্কোপ। তোমরা দেখবে বাড়িতে যারা গুরুজনের বেশিরভাগ সময় এখন এন্ডোস্কোপি করানোর প্রয়োজন হচ্ছে, কিংবা অনেক ইয়ং ছেলেমেয়েদেরও এন্ডোস্কোপি করানোর প্রয়োজন হচ্ছে। এই এন্ডোস্কোপিটা কিন্তু একটা খুব পেনফুল প্রসেস, মানে একটা যন্ত্রণাদায়ক পদ্ধতি। এইটা কিন্তু এন্ডোস্কোপ যন্ত্রের সাহায্যে করা হয়। তা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে মনে রেখো। চলো পরের প্রশ্ন, বস্তু জলে ভাসে ড্যাশের ওপর ভিত্তি করে। অপশানগুলো দেখে নেওয়া যাক। নিউটনের তৃতীয় গতিসূত্র, হুকের সূত্র, ফ্যারাডের সূত্র, আর্কিমিডিসের নীতি। তোমরা আশা করি সকলেই পড়েছো, প্রায় 8 থেকেই আশা করছি এইটা পড়ছো। আর্কিমিডিসের নীতিটা কিন্তু এই বস্তু যে জলে ভাসে এটা কিন্তু আর্কিমিডিসের নীতির ওপর ভিত্তি করেই ভাসে আর কি, বা মানে প্লবতা, আর্কিমিডিসের নীতি, এগুলো তো তোমরা ভালো আশা করি পড়েছো, ওগুলো আমি দিইনি।
নিম্নলিখিত কোন রোগটি পেশাগত কারণে হয়? সিফিলিস, সিরোসিস, সিলিকোসিস, পার্কিনসন। এই যে দেখছো চারটে রোগ দেওয়া আছে, এর ভেতরে যে কোন রোগটা পেশাগত কারণে হয়, মানে তুমি ধরো নির্দিষ্ট একটা পেশার সঙ্গে যুক্ত আছো, সেই পেশার কারণে কিন্তু তোমার ওই রোগটায় তুমি সংক্রামিত হও ওই রোগটাতে। তাহলে সঠিক উত্তর হবে সিলিকোসিস। সিলিকোসিস কাদের মধ্যে হয় এটা আমার দেওয়া উচিত ছিল, যদিও আমি পূর্বের যে ক্লাসগুলো করিয়েছিলাম মিসলেনিয়াস ও তোমার পিএসসি ক্লার্কশিপে ওখানে দিয়েছিলাম। সিলিকোসিস খনি শ্রমিকদের মধ্যে কিন্তু বেশিরভাগ দেখা যায়, মানে যারা মানে মাইন্সে কাজ করে বা খনিতে কাজ করে সেই সব শ্রমিকের মধ্যে কিন্তু এই সিলিকোসিস দেখা যায়। আর পার্কিনসনটা একটা স্নায়ুঘটিত রোগ, মানে এটাও কিন্তু একটা খুব মানে ভয়ঙ্কর রোগ একটা, এটা কিন্তু স্নায়ুঘটিত রোগ। আর তোমার সিরোসিসটা যতদূর আমার মনে পড়ছে এটা একটা লিভারেরই রোগ। আর সিফিলিস হচ্ছে আমি সম্বন্ধে দিয়ে দিয়েছি, সিফিলিস সম্বন্ধে আমি আগেও পড়েছিলাম মিসলেনিয়াসের সময়। সিফিলিস কিন্তু একটা যৌন রোগ বা সেক্সুয়াল ডিজিজ, মানে এটা কিন্তু যৌন সংক্রমণের ফলে বা সেক্সুয়াল অ্যাটাচমেন্টের ফলেই কিন্তু এই রোগটা একজনের দেহ থেকে আরেকজনের দেহতে সংক্রামিত হয়। আর এই যে রোগটা কোন ব্যাকটেরিয়ার দ্বারা হয়? ট্রেপনোমা প্যালিডিয়াম। তোমরা ভালো করে মুখস্থ করে নিও, এই সিফিলিস থেকে এই প্রশ্নটা কিন্তু দুটো প্রশ্ন বেশি আসে। সিফিলিস কী প্রকারের রোগ তোমায় দিয়ে দেবে, যে চারটে রোগের ধরন দিয়ে দিল। এটা একটা যৌন রোগ বা সেক্সুয়াল ডিজিজ, আর এটা কিন্তু ট্রেপনোমা প্যালিডিয়াম নামক ব্যাকটেরিয়া দ্বারা হয়। আর সেক্সুয়াল অ্যাটাচমেন্ট ছাড়াও যদি কোনো মায়ের ধরো অলরেডি সিফিলিস হয়ে আছে, সেটা তার থেকে কিন্তু তার ভ্রূণেও কিন্তু এই রোগটা মানে সংক্রামিত হতে পারে। এগুলোও কিন্তু পরীক্ষায় আসতে পারে, যে তোমার বিভিন্ন রকম প্রসেস দিয়ে দিল, যে কোন এই প্রসেসের উপর ভিত্তি করেও চারটে অপশনের উপর দিয়ে দিল যে সিফিলিস কি সংক্রামিত হতে পারে, যে ভ্রূণের মধ্যেও কিন্তু সংক্রামিত হতে পারে অলরেডি মা যদি সিফিলিসে ইনফেক্টেড হয়ে থাকে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর ব্যাকটেরিয়ার নামটাও ভালো করে মনে রেখো, ট্রেপনোমা প্যালিডিয়াম। পেরিস্কোপে কী ধরনের দর্পণ ব্যবহৃত হয়? পেরিস্কোপ যেন ডুবো জাহাজে বেশিরভাগ ব্যবহৃত হয়। উত্তল লেন্স, সমতল দর্পণ, অবতল দর্পণ, প্রিজম। সঠিক উত্তর হবে সমতল দর্পণ বা প্লেন মিরর কিন্তু পেরিস্কোপে ব্যবহৃত হয়। আর এই যে পেরিস্কোপে যদি কখনো এই কোন বানানটা আমার ভুল হয়েছে, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ওখানে সেট করা আছে, দেখবে দুটো দর্পণ কিন্তু ব্যবহৃত হয় সমান্তরালভাবে থাকে, মানে প্যারালালি দুটো দর্পণ থাকে। আর কোনটা যদি জানতে চাওয়া হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেল। আর যদি বলে যে কোন নীতির ওপর ভিত্তি করে পেরিস্কোপ কাজ করে, যেমন ধরে মরীচিকাটা তোমাকে একটু বলছিলাম যে রিফ্র্যাকশন ও আমাদের আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য হয়, সেরকমই পেরিস্কোপ কিন্তু প্রতিফলন নীতি বা আমাদের রিফ্লেকশন নীতির ওপর ভিত্তি করে কাজ করে। যে কটা প্রশ্ন আসতে পারে এর থেকে আমি দিয়ে দিয়েছি। আর পেরিস্কোপ আবিষ্কার করেছিল, আমি এখানে নৌ পেরিস্কোপ ডাইরেক্ট দিয়ে দিয়েছি, অনেক সময় এরমভাবেও দিয়ে দিতে পারে তোমাদের, তো ওই জন্য দিয়ে দিয়েছি যাতে তোমাদের গুলিয়ে না যায়। নৌ পেরিস্কোপ আবিষ্কার করেন বা পেরিস্কোপ আবিষ্কার করেছিল হিপ্পলিট মেরি ডেভি। এর আগেও কিন্তু পেরিস্কোপ সম্বন্ধে অনেকে বর্ণনা দিয়েছেন, মোটামুটি তোমরা এই নামটাই মনে রাখো, এটাই কিন্তু পরীক্ষায় জানতে চাওয়া হয়। হিপ্পলিট মেরি ডেভি কিন্তু পেরিস্কোপ আবিষ্কার করেছিলেন বা নৌ পেরিস্কোপ আবিষ্কার করেছিলেন। চলো পরের প্রশ্ন বন্ধুরা, দইতে কোন অ্যাসিড থাকে? বেনজোইক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। সঠিক উত্তর হবে ল্যাকটিক অ্যাসিড, যার সংকেত কি C3H6O3। আর দুধে থাকে কেসিন নামক প্রোটিন, এটা অনেক সময় পরীক্ষায় আসে। দুধে কিন্তু কেসিন নামক প্রোটিন থাকে। আর ডিমে কি থাকে? অ্যালবুমিন নামক প্রোটিন থাকে। এই যারা দেখবে একটু জিম করো তাদের দেখবে অনেক সময় এই কেসিন প্রোটিন তাদের ইনস্ট্রাক্টররা মানে নিতে আর কি তাদেরকে বলে আর কি, যাদের ধরো শরীরে প্রোটিন কম থাকে কি প্রোটিনের বেশি চাহিদার জন্য কেসিন আলাদা করে নিতে বলে আর কি, মানে হোয়ে প্রোটিন যেরকম নিতে বলে কেসিন কিন্তু আলাদাভাবে নিতে বলে, যে একটা পাউডার ফর্মেই বিক্রি হয়। যারা শরীরচর্চা করো তারা জানতে পারবে এটা। আর ডিমে থাকে কিন্তু অ্যালবুমিন। রাস্তায় হলুদ বাতিতে থাকে কি? রাস্তার যে হলুদ বাতি তাতে কি ব্যবহৃত হয়? নিয়ন, নাইট্রোজেন, সোডিয়াম, ফসফরাস। সঠিক উত্তর হবে সোডিয়াম। এই সম্বন্ধে আমি আগেও বলেছিলাম, রাস্তার হলুদ বাতিতে ব্যবহৃত হয় সোডিয়াম। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রচণ্ড রিপিট হয় এই প্রশ্নটা, আমাদের রাজ্য সরকারের পরীক্ষাতেও রিপিট হয় এবং সেন্টারের পরীক্ষাতেও কিন্তু এটা রিপিট হয়। শূন্যস্থানে আলোর গতিবেগ কত? অপশানগুলো দেখে নাও, আমি আর বললাম না। সঠিক উত্তর হবে 3 × 10⁸। আর আলোর গতিবেগ সব থেকে কোথায় বেশি? শূন্যস্থানেই কিন্তু আলোর গতি, এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে। আমি আগের নোটটা দিয়েছি বলে দিইনি, জাস্ট আমি ক্রমটা বলে দিয়েছি। মানে ভ্যাকুমে সব থেকে বেশি, তারপর এয়ারে, তারপর লিকুইডে, তারপর মেটালে, মানে শূন্যস্থানে সব থেকে বেশি, তারপর বায়ুতে, তারপর তরলে, তারপর কঠিনে। যেমন শব্দের গতিবেগ সব থেকে কোথায় বেশি? কঠিনে সব থেকে বেশি, তারপর তরলে বেশি, তারপর বায়ুতে। আর শূন্যস্থানে কিন্তু শব্দের কোনো গতিবেগ নয়, ওটা অনেক সময় আসে জানো। শূন্যস্থানে শব্দের গতিবেগ এরকম চারটে অপশনের সঙ্গে ওটা শূন্য হবে, মানে ভ্যাকুমে কিন্তু মানে শব্দের কোনো গতিবেগ নেই। আর ভ্যাকুমে কিন্তু আলোর গতিবেগ সব থেকে বেশি। আর জলে অনেক সময় আলোর গতিবেগটা জানতে চাওয়া হয়, সঠিক উত্তর হবে 2.25 × 10⁸ মিটার/সেকেন্ড। এটা কি প্রায় আর কি, একটু মুখস্থ করে রেখো, জলেরাও অনেক সময় আসে।
আরও অনেক রকম আসে, অনেক জায়গাতে হিরেতে আসে, কাঁচে আসে, পারলে তোমরা একটু চেক করে নিও। এক বছরে আলো কত দূরত্ব অতিক্রম করে? 5 বিলিয়ন, 10 বিলিয়ন, 5 ট্রিলিয়ন, 10 ট্রিলিয়ন। মানে এখানকার অপশান অনুযায়ী 10 ট্রিলিয়ন কিমি বা 9.46 ট্রিলিয়ন কিমি কিন্তু আলো কিন্তু দূরত্ব অতিক্রম করে। আর যদি মাইলে আসে, ওটা যদি তোমাদের অনেক সময় মাইলে যদি জানতে চাওয়া হয়, তাহলে হবে 5.88 ট্রিলিয়ন মাইলস কিন্তু এক বছরে আলো অতিক্রম করে। আর এই যে এক বছরে আলো মহাকাশে বা এমনি যত দূরত্ব অতিক্রম করছে তাকে কি বলে? আলোকবর্ষ বা লাইট ইয়ার বলে। আলোকবর্ষ বা লাইট ইয়ার দূরত্বের একক, তোমাদের আগে বলেও ছিলাম। চলো পরের প্রশ্ন বন্ধুরা, রক্তের অনুচক্রিকা বা প্লেটলেট ড্যাশ মুক্ত করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। অপশানগুলো কি কি? প্রথমবিন, ফ্রাইবিন, ফ্রুক্টোজ, সুক্রোজ। এবারে এখানে চারটের ভেতর দুটো অপশান তো হবে না, 1 আর 2 দুটো অপশানই কিন্তু আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কিন্তু এখানে সঠিক উত্তরটা হবে প্রথমবিন। কারণ কি তোমাদের একটু এই সম্বন্ধে বলে দিই, মানে আমাদের যে রক্তের প্রধান যে ফ্যাক্টর সেগুলো কি কি? প্রথমবিন, ফাইবিনোজেন, ক্যালসিয়াম আয়ন আর থ্রম্বোপ্লাস্টিন। ঠিক আছে, এবার ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2 আছে, এগুলো আমি আর বলছি না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এইবার ধরো আমার মানে কী বলবো, যখন ধরো কোনো জায়গায় কেটে গেল, সেই জায়গার কাটা কলাকোষ থেকে এবং ভাঙা অনুচক্রিকা থেকে কিন্তু থ্রম্বোপ্লাস্টিন নিঃসৃত হয়। সেই থ্রম্বোপ্লাস্টিন কিন্তু আমাদের রক্তে অলরেডি কিন্তু উপস্থিত থাকে প্রথমবিন, তার সঙ্গে এবং ক্যালসিয়াম আয়নের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে থ্রম্বিনে পরিণত হয়। ঠিক আছে, এই থ্রম্বিন কিন্তু আবার রক্তে অবস্থিত ফাইবিনোজেনের সঙ্গে বিক্রিয়া করে ফাইব্রিনে পরিণত হয়। আমি কিন্তু সূত্রটা দিয়ে দিয়েছি, থ্রম্বিন কিন্তু আমাদের রক্তের মধ্যে উপস্থিত ফাইবিনোজেনের সঙ্গে বিক্রিয়া করে ফাইব্রিনে পরিণত হয়। এই ফাইব্রিন কিন্তু আবার এই রক্ত কণিকাগুলোকে আবদ্ধ করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ঠিক আছে, কারণ এখানে কিন্তু তোমরা বলতেই পারো যে স্যার প্রথমবিন ও ফাইব্রিন দুটোই তো মানে আমাদের রক্ত তঞ্চনে সহায়তা করে, কিন্তু এখানকার সঠিক অনুযায়ী সঠিক উত্তর কিন্তু প্রথমবিন হবে, ফাইব্রিন দেবে না। এবারে ওরে মানে প্রসেসটা আমি শর্টে দিয়ে দিয়েছি। দেখো, প্রথমবিন, ক্যালসিয়াম আয়ন ও থ্রম্বোপ্লাস্টিন এই তিনটে যোগ হয়ে থ্রম্বিনে পরিণত হয়। মানে তোমাদের আমি একটু আগে যেটা বললাম, মানে ধরো আমাদের যখনই কোনো জায়গায় কেটে গেল, সেই জায়গার কাটা কলাকোষ থেকে অনুচক্রিকা থেকে থ্রম্বোপ্লাস্টিন নিঃসৃত হয়। এই থ্রম্বোপ্লাস্টিনটা কিন্তু রক্তে উপস্থিত প্রথমবিন ও ক্যালসিয়াম আয়নের সঙ্গে যুক্ত হয়ে থ্রম্বিনে পরিণত হয়। এবার এই থ্রম্বিন আবার আমাদের রক্তে উপস্থিত ফাইব্রিনোজেনের সঙ্গে বিক্রিয়া করে ফাইব্রিনে পরিণত হয়। মানে ফাইব্রিনটা হচ্ছে একদম লাস্ট স্টেজে হচ্ছে। এই ফাইব্রিন কিন্তু আমাদের ঘন জালকের আকারে একটা রক্ত কণিকাগুলোকে আবদ্ধ করছে এবং সেই স্থানে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করছে। ঠিক আছে বন্ধুরা, আর এই সম্বন্ধে আরেকটু জেনে রাখো, এই যে এই প্রশ্নটাও আসে, মিসেলিনিয়াসও এসেছিল, মানে পড়িয়েছিলাম, আর আমাদের ক্লাসিপেও এসেছিল, মানে পড়িয়েছিলাম যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে আমাদের যে রক্তবাহ, আমাদের শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে সেটা জমে যাচ্ছে না কেন? জমে গেলে তো আমরা বাঁচতে পারতাম না, তোমরা জানো। এবং এই ব্লাড ক্লটিং হয়ও, বয়স্ক মানুষেরও হয়, ইয়ং মানুষেরও হয়। আচ্ছা, রক্তে কিন্তু হেপারিন নামক পদার্থ থাকার জন্য কিন্তু, মানে এই হেপারিন থাকার জন্য কিন্তু রক্তবাহে রক্ত তঞ্চিত হয়। এটাও কিন্তু আসতে পারে যে রক্তবাহে রক্ত তঞ্চিত হয় না কেন বা রক্ত জমে যায় না কেন? রক্তবাহে আমাদের মানব শরীরের যে রক্তবাহ তাতে রক্ত জমে যায় না কেন? রক্তে হেপারিন উপস্থিত থাকার জন্যই কিন্তু রক্ত জমে যায় না। ভালো করে বলে দিলাম, একটু মানে ক্লারিফাই করে দিলাম। এইটা থেকে যা প্রশ্ন আসুক তোমরা কিন্তু যাতে অ্যাটেম্প্ট করতে পারো, আমি ওই জন্যই বলে দিলাম। মানুষের মস্তিষ্কের কোন অংশটি বুদ্ধি, স্মৃতি ও আবেগের কেন্দ্র হিসাবে কাজ করে? ঠিক আছে বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের যে মস্তিষ্কের কোন অংশটা, আমাদের আমাদের যে ইন্টেলিজেন্স, হ্যাঁ, আমাদের যে মেমোরি, আমাদের যে ফিলিংস, এইটার সেন্টার হিসাবে কাজ করে বা কেন্দ্র হিসাবে কাজ করে, কোনটা হবে? অপশান 1 হাইপোথ্যালামাস, অপশান 2 সেরিব্রাম, অপশান 3 মধ্য মস্তিষ্ক, অপশান 4 কর্পাস ক্যালোসাম। সঠিক উত্তর হবে সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক। কিন্তু আমাদের যে মস্তিষ্ক, আমাদের যেই ধরো বুদ্ধি, স্মৃতি, আবেগ, এইগুলো কিন্তু কে নিয়ন্ত্রণ করছে? এটা হচ্ছে আমাদের গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম নিয়ন্ত্রণ করছে। আর ধরো আমাদের যে কি বলবো, আমাদের যে হাসি, কান্না, ভয়, ধরো উত্তেজনা, উদ্বেগ, এইগুলো, আমাদের যে জল পিপাসা পাচ্ছে কি আমাদের ঘুম পাচ্ছে, এগুলোকে নিয়ন্ত্রণ করে কে জানো তো? এগুলোকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। এটা আমার দেওয়া হয়নি, আমি বলে দিচ্ছি। ধরো আমাদের অনেক সময় এগুলো দিয়ে দেবে, তোমার যে ঘুম পাচ্ছে ধরো, কিংবা তোমাদের ধরো জল পিপাসা পাচ্ছে, কি খিদে পাচ্ছে, তোমার খাদ্য গ্রহণের ইচ্ছা হচ্ছে, এগুলোকে আমাদের কে সিগন্যাল দিচ্ছে? হাইপোথ্যালামাস, বা এগুলোকে হাইপোথ্যালামাস কিন্তু মানে নিয়ন্ত্রণ করছে। আর বুদ্ধি, স্মৃতি, আবেগ এগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করছে আমাদের সেরিব্রাম। ঠিক আছে বন্ধুরা, এগুলো একটু ভালো করে দেখে নিও। তোমরা মস্তিষ্ক চ্যাপ্টারটা ভালো করে পড়লেই জানতে পারবে, একটু জটিল আছে কিন্তু এইগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে। লোহাকে মরিচা পড়ার হাত থেকে রক্ষার জন্য কিসের প্রলেপ দেওয়া হয়? মানে যে গ্যালভানাইজেশন, এইটা প্রচুরবার পরীক্ষায় পড়িয়েছি আমি তোমাদের। তাই লোহাকে মরিচা পড়ার হাত থেকে কিসের প্রলেপ দেওয়া হয়? দস্তার প্রলেপ দেওয়া হয়। লোহা বা স্টিলকে দস্তার প্রলেপ বা জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। আর যদি বলে যে এই প্রসেসটা কি, এই প্রসেসটা গ্যালভানাইজেশন নামে পরিচিত।
অনেক সময় জানতে চাওয়া হয় যে লোহার ওপর জিঙ্কের যে প্রলেপ দেওয়া হয় এই পদ্ধতিটাকে কী বলে, তখন সঠিক উত্তর হবে গ্যালভানাইজেশন। যকৃৎ বা লিভার সংক্রান্ত অধ্যয়ন কী নামে পরিচিত? হেপাটোলজি নামে পরিচিত। ঠিক আছে বন্ধুরা, এইসব আর অপশানগুলো দিইনি, মানে যেগুলো ধরো ডাইরেক্ট অ্যান্সার দেওয়া যায় ওগুলোর অপশান আমি দিইনি। বা যকৃৎ সংক্রান্ত অধ্যয়নকে কী বলে? হেপাটোলজি বলে। আর এই কোন সংক্রান্ত অধ্যয়নকে কী বলে এইগুলো সম্বন্ধে আমি কিন্তু ডেলি শর্টস ছাড়ি, তোমরা চাইলে আমার শর্টসগুলোও চেক করতে পারো। সেই শর্টসগুলো ওয়ান লাইনার হিসাবে থাকে, প্রতিটা শর্টসে 12টা করে কোশ্চেন থাকে, তোমরা চাইলে শর্টসগুলোকে নোট ডাউন করে রেখে দিতে পারো, তোমরা কিন্তু খুবই উপকৃত হবে। আচ্ছা, মূলা মানে এখানে আমি মূলা লিখেছি, মানে যে মূলো খাওয়া হয়, তোমরা দেখবে যে শীতকালেই বেশি মূলো হয়, সাদা হয়, লালও হয়। এই যে মূলো কী ধরনের উদ্ভিদ, মানে ওরা বলতে চাইছে রেডিস ইজ অ্যান এক্সাম্পল অফ, মানে রেডিস মানে কী টাইপের উদ্ভিদ, যেমন আলু কী টাইপের উদ্ভিদ পড়িয়েছিলাম না, হলুদ কী টাইপের উদ্ভিদ, এইরকম আর কি। মূল, ফল, কন্দ, বাল্ব, সঠিক উত্তর হবে মূল। এই যে র্যাডিস ইজ এ রুট ভেজিটেবল, ঠিক আছে, র্যাডিস ইজ এ রুট ভেজিটেবল। যেমন পটেটো ইজ এ স্টিম ভেজিটেবল। আবার যদি সুইট পটেটো আসে মানে মিষ্টি আলু কিন্তু রুট ভেজিটেবল। আবার এর ভেতরে আরও অনেক ব্যাখ্যা দেওয়া যায়, মানে ওর রুটের আবার আরও ভাগ আছে, সেটা আর বলছি না। মানে যদি এটাও একটু বলে রাখলাম, এটা অন্য সময় আসলে আমি লিখে দেবো। আলু কিন্তু স্টেম ভেজিটেবল আর বা কন্দ, আর মিষ্টি আলু কিন্তু রুট ভেজিটেবল বা মূল, ঠিক আছে। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সোনা দ্রবীভূত করতে পারে? মানে এই চারটে যে অপশান দেখছো, গ্লিসারিল, মিথানল, অ্যাকুয়ারিজিয়া, পেট্রোলিয়াম ইথার, এই চারটের মধ্যে কোনটাতে সোনা কিন্তু দ্রবীভূত হতে পারে? সঠিক উত্তর হবে অ্যাকুয়ারিজিয়া। বহুবার পড়িয়েছি অ্যাকুয়ারিজিয়া অম্লরাজ। অ্যাকুয়ারিজিয়া কিন্তু অম্লরাজ নামেও পরিচিত, অনেক সময় আসে। আর এইটা কিন্তু প্রশ্নটা কিন্তু বহুভাবে আসে, তোমাদের মিসলিনিয়াসেও পড়িয়েছি, ক্লাসিপেও পড়িয়েছি। দেখবে যে অনেক সময় বলবে যে অ্যাকুয়ারিজিয়া চারটে অপশান দিয়ে তার ভাগ বলবে, মানে কোন কিসের মিশ্রণে অ্যাকুয়ারিজিয়া তৈরি হয়। কিংবা এখানে যে প্রশ্নটা এসছে সোনা কিসে দ্রবীভূত হতে পারে, এটাও আসতে পারে। আর এই যে মাঝে মাঝে ভিডিওর মাঝখানে এগুলো করতে হচ্ছে বন্ধুরা, এটা করার এই কারণ, এটা যদি আমি না করি, তোমাদের অ্যানালাইসিস করতে যাই আর স্ক্রিনটা যদি টাচ না করি, তাহলে কিন্তু ভিডিওটা পজ হয়ে যাবে এবং আমাকে প্রথম থেকে আবার স্টার্ট করতে হবে। অনেকে একটু ডিস্টার্ব ফিল করছো, কিন্তু এটা কিছু করার নেই, এটা মাঝে মাঝে আমার করতেই হয়, না হলে ভিডিওটা পজ হয়ে যাবে, আবার ফার্স্ট থেকে স্টার্ট করতে হবে। তাহলে আচ্ছা, নিম্নলিখিত কিসের মধ্যে সোনা দ্রবীভূত হতে পারে? অ্যাকুয়ারিজিয়া বা অম্লরাজের মধ্যে সোনা দ্রবীভূত হতে পারে। আর অ্যাকুয়ারিজিয়া কীভাবে তৈরি হয়? 1 ভাগ নাইট্রিক অ্যাসিড ও 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটাও কিন্তু অনেক সময় আসতে পারে যে অ্যাকুয়ারিজিয়ার নিম্নের কিসের মিশ্রণ? 4টা অপশান দিল, সঠিক উত্তর হবে 1 ভাগ নাইট্রিক অ্যাসিড, 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড। ভালো করে মনে রেখো, যেন গুলিয়ে ফেলো না। নাইট্রিক অ্যাসিড থাকে 1 ভাগ আর হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে 3 ভাগ, সেটা নিয়ে কিন্তু অম্লরাজ বা অ্যাকুয়ারিজিয়া তৈরি হয়, যাতে সোনা দ্রবীভূত হতে পারে। নিম্নলিখিত কোনটে, আচ্ছা এখানে বানানটা ভুল হয়েছে, কোনটে হবে না, কোনটি হবে। নিম্নলিখিত কোনটি কার্বনের একটি রূপ নয়? হীরা, সিলিকন, ফুলারিন, গ্রাফাইট। সঠিক উত্তর হবে সিলিকন। সিলিকন কিন্তু কার্বনের কোনো রূপ নয়, সিলিকন কিন্তু একটা আলাদা জিনিস। হীরা, ফুলারিন ও গ্রাফাইট কিন্তু তিনটেই কিন্তু কার্বনের অ্যালোট্রোপ, ঠিক আছে। এই সম্বন্ধে আমি আগেও বলেছিলাম, কার্বনের কিন্তু অ্যালোট্রোপ কী কী? হীরা, ফুলারিন ও গ্রাফাইট। চলো পরের প্রশ্ন বন্ধুরা, শরীরে বেশি মাত্রায় ক্যালসিয়াম অক্সালেট থাকলে কি হয়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মানে আমাদের শরীরে যদি অনেক মাত্রায় ক্যালসিয়াম অক্সালেট থাকে তাহলে কি হবে? ব্রঙ্কাইটিস, মেনিনজাইটিস, ডায়াবেটিস, কিডনিতে পাথর। সঠিক উত্তর হবে কিডনিতে পাথর হবে। মানে অনেকের দেখবে শুনতে পাওয়া যায় যে স্টোন হয়েছে, তার জন্য অপারেশন করতে হবে। তার কিন্তু একটা প্রধান কারণ কিন্তু তার শরীরে ক্যালসিয়াম অক্সালেটের বেশি উপস্থিতি, তার জন্যই কিন্তু তার শরীরে স্টোন হয়েছে। এছাড়াও অন্য কারণে হতে পারে, এটা কিন্তু একটা প্রধান রিজন, মেন রিজন কিন্তু। চলো পরের প্রশ্ন বন্ধুরা, জলেতে ফসফরাস রাখা হয় কারণ ক্ষয় এড়ানোর জন্য, আগুন ধরা এড়ানোর জন্য, স্থায়িত্ব রক্ষা করার জন্য, উপরের কোনোটাই নয়। মানে জলেতে ফসফরাস রাখা হয় যাতে ফসফরাসটা না ক্ষয় কিংবা তাতে আগুন না ধরে বা স্থায়িত্ব রক্ষা করার জন্য। সঠিক উত্তর হবে কিন্তু আগুন ধরা এড়ানোর জন্য, কারণ ফসফরাস খুবই দাহ্য পদার্থ, ওই জন্য কিন্তু ওকে জলেতে রাখা হয়, যাতে আগুন ধরা এড়ানোর জন্যই কিন্তু ওকে জলেতে রাখা হয়। চলো পরের প্রশ্ন বন্ধুরা, একটি ক্রেডিট কার্ড সোয়াইপিং কোন নীতির ওপর ভিত্তি করে তৈরি? মানে ক্রেডিট কার্ড তোমরা যখন সোয়াইপ করো বা কোনো কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যখন সোয়াইপ করো, মানে টাকা তোলার জন্য যখন কার্ডটা সোয়াইপ করো, এটা কোন নীতির ওপর ভিত্তি করে তৈরি হয়? ইলেকট্রোম্যাগনেটিক আনায়ন, ঘর্ষণজনিত বল, ফটো ইলেকট্রিক প্রভাব, ডাইনামিক প্রযুক্তি। সঠিক উত্তর হবে ইলেকট্রোম্যাগনেটিক আনায়ন। এই প্রসেসের ওপর ভিত্তি করেই কিন্তু তোমরা যখন এই কার্ডটাকে পাঞ্চ করছো তখন টাকা উঠছে, এই প্রসেসটার ওপর ভিত্তি করেই কিন্তু এটা হয়। মানে যে কার্ডটা যখন সোয়াইপ করছো, এটা ইলেকট্রোম্যাগনেটিক আনায়ন নীতির ওপর ভিত্তি করেই কিন্তু এটা তৈরি হয়। আর এই সম্বন্ধে ডিটেলে আর দিইনি, কারণ অত তোমাদের লাগবে না, কারণ তাহলে প্রচুর পড়তে হবে এবং খুব জটিল। ভিটামিন এর রাসায়নিক সংকেত কি? অপশানটা দিইনি, রেটিনল, বহুবার বলেছি।
চলো পরের প্রশ্ন বন্ধুরা, মানব শরীরের গড় উষ্ণতা কত? এটাও আগে দিয়েছি, অপশান আর দিইনি। যদি ফারেনহাইটে প্রশ্নটা জিজ্ঞেস করে তাহলে হবে 98.6 ডিগ্রি ফারেনহাইট, এবং সেলসিয়াসে যদি জিজ্ঞেস করে 37 ডিগ্রি সেলসিয়াস। মানব শরীরের গড় উষ্ণতা কত তাহলে? 98.6 ডিগ্রি ফারেনহাইট কিংবা 37 ডিগ্রি সেলসিয়াস, যেটাতে জিজ্ঞেস করবে সেটাতেই উত্তরটা দেবে। চলো পরের প্রশ্ন বন্ধুরা, ব্লু রে ডিস্ক হলো একটি বাদ্যযন্ত্র, চিকিৎসার সরঞ্জাম, শিক্ষার সাজ সরঞ্জাম, ডেটা স্টোরেজ ডিস্ক। সঠিক উত্তর হবে ডেটা স্টোরেজ ডিস্ক। ব্লু রে ডিস্ক হলো একটি ডেটা স্টোরেজ ডিস্ক, যেমন ডিভিডি, সিডি, বেশিরভাগ কিন্তু ডিভিডি যে নীতির ওপর, ডিভিডিরই আরও অনেক হায়ার ভার্সান বলতে পারো, ওরই আরও উন্নত সংস্করণ বলতে পারো। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আমি কিন্তু এনটিপিসি, ডাব্লিউবিসিএস এবং আমি তোমাদের যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এসআইয়েরও কিন্তু পিভিএসের কোশ্চেন নিয়ে হাজির হচ্ছি। পারলে কিন্তু কালকেরই আমি এনটিপিসির আরেকটা সেট আনবো। ততক্ষণ গুড ডে আর গুড বাই। আর ভিডিওর আমার কিন্তু ভিউ পড়ে গেছে, তোমরা চাইলে কিন্তু একটু বেশি করে শেয়ার করো, যাতে আমার ভিডিওগুলো একটুখানি বেশি ভিউ পায়, নাহলে কিন্তু বেশি দিন আমি আর ক্লাস তৈরি করতে পারবো না তোমাদের জন্য। তো চলো বন্ধুরা, গুড ডে অ্যান্ড গুড বাই, ভালো থেকো।